দেখেন, সাংবাদিকতা ছাড়ার পরে আমি আমার ভক্তি লুকায় রাখার কোনো চেষ্টা করি না। ইনফ্যাক্ট সাংবাদিকতা জীবনেও খুব একটা চেষ্টা করতাম না। কারণ আমি জানি যে আমার ভক্তি আমার কাছে, আমার সাংবাদিকতা আলাদা। আমি যখন সাংবাদিকতা করতে বসতাম তখন পরমতম শত্রুর কথাও খুব পজিটিভভাবে লিখতাম। কিন্তু সেই সাংবাদিকতা জীবনেও যেমন প্রচণ্ড ভক্তি প্রকাশ করছি, যাদেরকে পছন্দ করি, যেসব তারকা আমার কাছে একেবারে পূজনীয়, সে ভক্তিটা প্রকাশ করছি। সাংবাদিকতা ছাড়ার পরে এটা মাত্রা ছাড়ায় গেছে। এখন আমার ভক্তির ব্যাপারটা আমার মনে হয়, আমার একটা কন্টেন্টের কেউ ৩০ সেকেন্ড যদি কখনো ভুলক্রমে দেখে ফেলেন, তাও বুঝে ফেলতে পারেন যে এই লোকটা কারে কারে নিয়ে অবসেসড। সেই অবসেশনের শীর্ষে মেসি এবং সাকিব আছে, এটা মনে হয় কাউকে বলে দিতে হবে না। এখন সাকিবকে নিয়ে আমার যে বাড়াবাড়ি, সাকিবকে নিয়ে আমার যে প্রশস্তি, এটা তো আপনারা প্রতিনিয়ত শুনতেছেন। সাকিবের কিছু একটা হলেই আমি বর্ণনা করি, সাকিব এখন কেমন খেলতেছে, কিভাবে কষ্ট করতেছে, সব কিছু বলি না। সাকিবরে নিয়ে বোধহয় সবচেয়ে বেশি কন্টেন্ট আছে আমার চ্যানেলে। সাকিবরে নিয়ে একটা বইও লিখে ফেলছে। এখন তার মানে কি? অনেকে আমাকে প্রশ্ন করেন, গত কিছুদিন ধরে এই প্রশ্নটা টুকটাক আমাকে শুনতে হচ্ছে, আপনি কি সাকিবকে জাতীয় দলে চান? এই প্রশ্নটার পেছনে আমি জানি খানিকটা পলিটিক্যাল একটা আসপেক্ট লুকানো আছে। তারা দেখতে চান আমি পলিটিক্যালি কারেক্ট কিনা। না, আমি পলিটিক্যালি কারেক্টনেসের দিকে যাই না। আমি আসলে উত্তর দিতে চাই ক্রিকেটের জায়গা থেকে। সেই ক্রিকেটের জায়গা থেকে আমি পরিষ্কার বলতে চাই, না, সাকিবকে আমি জাতীয় দলে আর দেখতে চাই না। কেন চাই না? সাকিবকে কি আমি ফুরায় গেছে বলে মনে করি? সাকিবের কি আর কিছু দেওয়ার নাই জাতীয় দলে মনে করি? না, তাও মনে করি না। তাহলে সাকিবকে কেন চাই না? একদিকে বলতেছি পলিটিক্যাল কারেক্টনেস না, আরেকদিকে বলতেছি সে ফুরায় যায় নাই, আবার বলতেছি তাকে জাতীয় দলে চাই না। এই কন্ট্রাডিক্টরি ব্যাপারটা, আপাতত যে কন্ট্রাডিক্টরি ব্যাপারটা, এটা একটু সংক্ষেপে আজকে একটু বলি। আমি গত কয়েক মাসে সাকিবকে নিয়ে যতগুলো কথা বলছি, শুধু কন্টেন্ট বলে না, চায়ের আড্ডায়ও তো কথা বলি, বা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি, নানা জায়গায় কথা বলি, বাসায়ও কথা বলি। সাকিবকে নিয়ে যত জায়গায় কথা বলছি, সব জায়গায় শেষ বেলায় একটা কথা বলছি, যে আমার একটা শেষ স্বপ্ন, সাকিবকে যদি আরেকবার জাতীয় দলের জার্সিতে দেখতে পেতাম। এখন এই জাতীয় স্বপ্ন কি শুধু সাকিবকে নিয়ে আমার? আমার এরকম স্বপ্ন তো এখনো আছে যে আমি যদি রিকুলমেকে একটা বিশ্বকাপে সত্যিকারের নেতৃত্বের অবস্থানে দেখতে পেতাম, আমি যদি ক্রেসপোকে দেখতে পেতাম সত্যিকারের বাতিস্তুতার মতো ওই রোলটা সে প্লে করতে পারছে, আমি যদি ডিয়েগো ম্যারাডোনাকে দেখতে পেতাম যে ৯০ বিশ্বকাপের ফাইনালে সে হাত পা না বাঁধা অবস্থায় খেলছে, মানে রেফারি তারে আটকায় রাখে নাই, কত কি তো আমার এই যদির তালিকায় আছে, কত কিই তো আছে। ইভেন ২০১৪ বিশ্বকাপের ফাইনালটা আর একবার যদি হইতো, এইরকম যদি নিয়েই তো থাকি। এইরকম যদি ইলিউশন জগতেই তো আমরা থাকি সবাই। আমাকে ধরেন আপনার বেশি লোনাটিক মনে হতে পারে, কিন্তু আমরা সবাই এরকম যদি কিন্তুর মধ্যে থাকি। নানা রকম স্বপ্ন যে অমুকটা ফিরে পেতাম, তমুকটা যদি আরেকবার করা যেত। দেখবেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা যখন হয়, ওখানে জিজ্ঞেস করে একটা প্রশ্ন খুব কমন থাকে যে সুযোগ পেলে ইতিহাসের কোন মুহূর্তটা বদলায় দিতে পারতেন। এখন এই যে উত্তরটা দেয়, আসলে কি সুযোগ পেলে সে ওইটা বদলাতে চায়? চায় না। এটা তার রোমান্টিসিজম, এটা তার নস্টালজিয়া। আমরা নস্টালজিয়ার কারণে অনেক কিছুর কথা বলি যে এটা চাই, এই স্বপ্নটা দেখি। কিন্তু যখন আমরা রিয়েলিটি ফেস করি, যখন আমরা সত্যিকারের টেবিলে কাগজ কলম নিয়ে বসি, তখন আমরা বুঝতে পারি যে না, রিকুলমের আর এই দলে জায়গা নাই। ইভেন ডি মারিয়ারও আর আর্জেন্টিনা দলে জায়গা নাই। আজকে দেখেন, ডি মারিয়া অবসর নেওয়ার পরও বেনফিকার হয়ে কি চমৎকার খেললো। আবার এই যে ইয়েতে ফিরে গেছে রোজারিও সেন্ট্রালে, ওখানেও এখন সুন্দর খেলতেছে। তারপরেও কি আমার প্রাণটা কাঁপতেছে ডি মারিয়ারে আরেকবার বিশ্বকাপে দেখার জন্য। কিন্তু ডি মারিয়ারে কি সত্যি বিশ্বকাপ দলে নেওয়া ঠিক হবে? কি একটা গোলমাল লেগে যাবে না ডি মারিয়ারে আপনি যদি বিশ্বকাপ দলে নেন? লেফট উইংয়ে আপনার রেডি হয়ে গেছে, থিয়াগো আলমাদা রেডি হয়ে গেছে, নিকো পাস রেডি হয়ে গেছে। যেকোনো একজন ওখানে খেলবে। অল্টারনেট করে খেলবে, রোটেশন করে খেলবে, কিন্তু তারা রেডি। এখন যদি আপনি ডি মারিয়ারে নিয়ে আসেন, ডি মারিয়া তো ৯০ মিনিট আলমাদা বা পাজের মতো এফোর্ট দিতে পারবে না, নিকো পাজের মতো। কিন্তু কি হবে, ডি মারিয়ার নামের কারণে ডি মারিয়া দেখা যাবে ৬০ মিনিট ৭০ মিনিট মাঠে থাকতেছে। মানে সেরা ২ টা খেলোয়াড়কে লেফট উইংয়ে আপনি পাচ্ছেন না। এই ভেজালটাই সাকিবকে যদি আপনি এখন দলে ফেরান তাহলে হবে। আমাদের নস্টালজিয়া, আমাদের রোমান্টিসিজম বলতেছে সাকিবরে আরেকবার দেখতে চাই।
লাল সবুজ জার্সি গায়ে দেখতে চাই, সাদা জার্সি গায়ে দেখতে চাই, আর একবার জাতীয় দলের হয়ে দেখতে চাই। এই চাওয়ার ভেতরে কোনো অন্যায় নাই। পলিটিক্যালি হয়তো কারেক্ট নাই চাওয়াটা, সেটা আলাদা কোশ্চেন। কিন্তু রোমান্টিসিজমের জায়গায় এটা খুবই কারেক্ট। যখন আমরা দেখি যে সে জিএসএলে মোটামুটি ভালো একটা ম্যাচ খেলছে বা কী সব খেলতেছে না আজকে, যে ম্যাচ 60-60, প্রত্যেকটা সময় তো মনে হয় যে এই কাজটা যদি জাতীয় দলের হয়ে খেলতো, একটা উইকেট পেলেও মনে হয়, একটা 4 মারলেও মনে হয় আমাদের সর্বকালের সেরা খেলোয়াড়। ফলে তার ব্যাপারে এই ফিলিংটা আমাদের থাকবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে এখন আর সাকিবকে জাতীয় দলে চাওয়া যাবে না। আমরা যখন টেবিলে বসে টিম ঠিক করব, তখন আর এটা মাথায় নেওয়া যাবে না যে সাকিবকে নিয়ে আমরা আবার জাতীয় দলে আগাবো। এখান থেকে মুভ অন করতে হবে। আমার বিসিবির এই জিনিসটা একটু আপত্তিকর লাগে যে তারা যে পপুলিস্ট হওয়ার কারণে, মানে আমাদের মতো ইউটিউবাররা, আমরা তো ইউটিউবাররা খুব সস্তা। ইউটিউবাররা তো যা খুশি বলবে। আমরা রোমান্টিসিজমের কথা বলবো, ভিউ বাণিজ্যের কথা বলবো। আমরা একটু সাকিব নিয়ে কথা বললে ভিউ বেশি হয় না? আপনারা তো ২-৪ জন বেশি দেখেন। ফলে এটা বলবো। এটাই স্বাভাবিক। আমরা সাকিবরে দলে চাইবো। কিন্তু বিসিবি কেন এই টোনে যাবে? বিসিবি তো ইউটিউব চ্যানেল না। তার কেন পপুলিস্ট হইতে হবে? বিসিবির লোকজন বলে যে সাকিবরে দলে ফেরানোর চেষ্টা করতেছে। আপনি একবার ভাবেন তো দলে ফিরলে কি একটা অবস্থা হবে? আজকে টি-20 খেলা দেখতে দেখতেই এটা বেশি মনে হলো, এবং টি-20র পরে আমি ওই যে আমাদের বোলিং অ্যাটাক নিয়ে একটা কনটেন্ট করলাম, একটা স্ট্যাটাসও দিলাম। ওখানেও একজন কমেন্ট করছেন। তখন আমার মনে হলো যে সিরিয়াসলি ব্যাপারটা একটু ভাবি তো নিজে, নিজে। এই মুহূর্তে যদি সাকিব ফেরে, তাহলে আমাদেরকে কি করতে হবে দেখেন। কোনো একটা স্যাক্রিফাইস আমাদের করতে হবে। হয় আমাদের একটা সুযোগ আছে যে ৪ নম্বরের হৃদয় খারাপ খেলতেছে, খারাপ মানে টি-20র অর্থে, ওই জায়গাটায় সাকিবরে ঢুকায় দেওয়া যায়। এটা কোনো ভালো সমাধান না। আর যদি প্রপারলি অলরাউন্ডার হিসাবে খেলাতে হয়, তাহলে আপনার হয় শামীমকে বসাতে হবে, না হলে শেখ মেহেদীরে বসাতে হবে। আপনি তো এক গাদা স্পিনার নিয়ে খেলবেন না। সম্ভবত কপাল পড়বে শেখ মেহেদীর। এখন কথা হচ্ছে যে আপনার বোলিং অ্যাটাকটা একটা সেটেলড অবস্থায় আছে। মানে সেটেলড হচ্ছে। আছে বলতেছি না, সেটেলড হচ্ছে। কেবল ধাপে, ধাপে সেটেলড হচ্ছে। এখন এদের সেই গ্রুমিং পিরিয়ড। এখন মানে একদম ওই যে আপনার নতুন ডিম যখন আপনি ওমে দেন, তখন যেরকম তুলোর বাক্সে করে রাখতে হয়, এখন আমাদের টিমটাকে ওইভাবে রাখতে হবে। সামান্য নাড়া যেন না লাগে, সামান্য ডিস্টার্ব যেন না হয়, ওরা যেন কেউ ফোকাস হারায় না ফেলে, কেউ যেন নিজেকে অনিরাপদ বোধ না করে। এইগুলোই আমাদের দায়িত্ব। এখন সাকিবকে যেই আপনি দলে আনবেন, সবাই ভয়ে থাকবে। প্রত্যেকে, একদম ওপেনার থেকে শুরু করে ১১ নম্বর পর্যন্ত সবার ভিতরে একটা ভয় ঢুকে যাবে। আবার সেই স্টেট অফ ফিয়ারে চলে যাবে বাচ্চাগুলো। কেন? অনেকেই ভাববে যে সাকিব ভাই আসছে আমার জায়গাটা নিয়ে নেবে। আমারে কালকে বোধহয় সকালে বের করে দিবে। বের করে দিয়ে সাকিব ভাইরে ওখানে নেবে, আমি তো শব্দও করতে পারবো না। এই যে স্টেট অফ ফিয়ারে ওদের ঠেলে দেওয়া, এটা হচ্ছে ১ম খারাপ। দ্বিতীয় কথা হচ্ছে যে সাকিব সত্যি, সত্যি তো আর বেশিদিন সার্ভিস দিতে পারবে না। যদি আমি ধরেও নেই যে জিএসএল এর ওই ম্যাচটা যা করছে, সে ওরকম ফর্মই দেখাবে জাতীয় দলের হয়ে, সেটা সম্ভব না। সেটা সম্ভব না। সাকিব জাতীয় দলের হয়ে আর সেই আগের সাকিব কখনোই হতে পারবে না। আচ্ছা যাই হোক, সেই আলোচনায় না যাই। আমি ধরে নিচ্ছি যে আগামী ৬ মাস বা ১ বছর সাকিব ভালো ফর্মেই থাকলো। লাভটা কি হলো? আপনি তো টিম সেটেল হচ্ছে না। আপনি তো মুভ অন করতে পারতেছেন না। আমাদের তো এখন ২০২৫ সাল, এখন মুভ অন করতে হবে। আমাদের সব কিছু হতে হবে ফরওয়ার্ড লুকিং। আমাদের এই টিমটা ইভেন আমি মনে করি মুস্তাফিজের বিকল্প হিসাবে শরীফুল, খালেদ এদের প্রপারলি রেডি করার টাইম চলে আসছে। যতই ভালো করুক মুস্তাফিজ। মুস্তাফিজ ক্রিক-ইনফোর রেটিংয়ে গতকালকের ম্যাচে সবচেয়ে ভালো পারফর্মার ছিল। আমি গতকালকে এডিটোরিয়ালে ভুল করে ম্যান অফ দ্য ম্যাচ বলে ফেলছি না জেনে। আমার ধারণা ছিল ওই তো ম্যান অফ দ্য ম্যাচ হবে। কিন্তু জুরিরা কেন যেন ইমন রে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিছে। না, এটাতে কিছু যায় আসে না। মুস্তাফিজই সেরা পারফর্মার ছিল। তারপরেও আমি মনে করি মুস্তাফিজদের বিকল্প খুঁজতে হবে আমাদেরকে, রেডি রাখতে হবে। এবং মুস্তাফিজদের মাঝে, মাঝে রেস্ট দিয়ে শরীফুল, খালেদ এদেরকে ওই জায়গাটায় খেলাতে হবে। আর আমাদের পুরো সিস্টেমটা হতে হবে এখন ফরওয়ার্ড লুকিং। টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, সব কিছু। আমরা ঢেলে সাজাচ্ছি সব। নতুন করে আগাতে হবে। এই সময়ে আমাদের নস্টালজিক হয়ে কোনো পুরানো নাম ফিরে আনার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই। যিনি গেছেন উনি গেছেন। যিনি গেছেন উনি গেছেন। দেখেন একটা বিখ্যাত হরর গল্প আছে।
পুরোটা বলবো না এখন, এমনিতেই আমার কন্টেন্ট নিয়ে আপনারা বিরক্ত হন, একের পর অপ্রাসঙ্গিক কথাবার্তা বলি। তারপরেও একটু বলি, একটা হরর গল্প হচ্ছে যে এক ভদ্রলোক বাদরের থাবা, গল্পটার নাম সম্ভবত এডগার অ্যালান পোর। ওই বাদরের একটা থাবা পায়, ওটার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো ওই ভদ্রলোকের ছেলেটা ১ দিন না ২ দিন আগে মারা গেছে। ভদ্রলোক একদম জেদ করে, ভদ্রলোক না ভদ্রমহিলা, রাতের বেলায় ওই বাদরের থাবার কাছে বলে, "আমার ছেলেকে ফিরায় দাও।" সত্যি, সত্যি ছেলে ফিরে আসা শুরু করে। যখন দরজায় এসে ছেলেটা নক করে, তখন তারা উপলব্ধি করে, "এ কি করছি? মৃত আত্মা তো ফিরায় আনা যায় না। মৃত আত্মা ফিরে আসা মানে তো ভূত। সেটা তো একটা ভয়ংকর ব্যাপার। পৃথিবী ওলটপালট হয়ে যাবে।" তখন তারা ওই বাদরের থাবারেই বলে যে, "যেকোনোভাবে হোক ওরে আবার মৃত বানায় দাও।" এই হচ্ছে পৃথিবী। এখানে আপনি অতীত নিয়ে কান্না করবেন, কষ্ট পাবেন, রোমান্টিসিজমে ভুগবেন, নস্টালজিয়ায় ভুগবেন। কখনোই অতীতকে ফিরে আনা যাবে না। অতীতে আর ফেরা যাবে না। মুভ অন করতে হবে। আমাদেরকে সামনে আগাইতে হবে। সাকিবের প্রতি আমার প্রবল ভক্তিই থাকবে। এটা আরো আপনারা জ্বলবেন এটাতে, আরো বিরক্ত হবেন। সাকিবকে নিয়ে প্রচুর কনটেন্ট করব এবং বেঁচে থাকলে একটা বই করার ইচ্ছা আছে বড় করে। একটা বই করার ইচ্ছা আছে। এত লোকের সঙ্গে আলাপ করছি, একটা বই তো আমার করতেই হবে। কিন্তু তার মানে এই না যে সাকিবকে আবার দলে চাই। সবাই ভালো থাকবেন। সাকিবের জন্য অনেক শুভেচ্ছা। সাকিবকে বিভিন্ন লিগে যেরকম দেখতেছি এরকম দেখতে